আমার পরিচিত। আচ্ছা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা আজকের নিয়মিত যে আমাদের লাইভ অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা লাইলা পারভীন বানু ম্যাম। ডক্টর লাইলা পারভীন বানু ম্যাম দীর্ঘদিন গণস্বাস্থ্যে এবং গণবিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং স্বাস্থ্য মেডিকেল কলেজের তিনি ছিলেন অধ্যক্ষ এবং পরবর্তীতে গণবিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে দীর্ঘদিন ছিলেন। বর্তমানে ম্যাম আমাদের সাথে যুক্ত আছেন কানাডা থেকে। আমাদের সাথে যুক্ত আছেন জনাব শহীদ মল্লিক স্যার। শহীদ মল্লিক স্যার এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ফিনল্যান্ড থেকে। স্যার গণবিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং স্যার বর্তমানে গবেষণারত আছেন ফিনল্যান্ডে। এবং আমাদের সাথে যুক্ত আছেন অগ্নিসেতুর সাধারণ সম্পাদক লাবণ্য তরফদার, গণবিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে যুক্ত আছেন মেধাবী শিক্ষার্থী সজল সিংহ, গণবিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্স শেষ সেমিস্টারের শিক্ষার্থী। তো নতুন প্রজন্মের মননে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের যে সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সকলকে আবারও স্বাগত। আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের ডক্টর লাইলা পারভীন বানু বীর মুক্তিযোদ্ধা ম্যামের কাছে। ম্যাম কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর আমার খুব ভালো লাগছে তোমরা যারা এসছো এবং যারা এটা আজকে এই আলোচনাতে যোগদান করেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমি একটা কথা বলি, আমার পরিচয় বা গণস্বাস্থ্যের যারা সত্যিকারের মনে ধারণ করে তারা গণস্বাস্থ্যের কর্মী হিসাবে পরিচয় দিতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। ধন্যবাদ। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখানে খুবই মানে একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা। সেটা ঠান্ডা মানে ঘরে এবং বাইরে ঠান্ডার পার্থক্যটা অনেক বেশি। মনে করো যে ঘরের মধ্যে তো একটা কন্ট্রোল টেম্পারেচার ফিক্স করে দিয়েছে, 24 কমে যাবে না, কিন্তু বাইরে যেমন আজকে হচ্ছে 4। তো এখন এই যে ঘর থেকে বাইরে গেলেই মনে হয় যেন অন্য একটা ইসে ঢুকলাম আর কি। যাই হোক, আছি ভালো। আজকে লালা ম্যাডামের সাথে মানে এমনি কথা হয়, কিন্তু আমার আলোচনাটা জন্য ম্যাডামের অনেক মানে ম্যাডামের উপস্থিতিতে আমাদের আজকে প্রোগ্রামটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে। সজল, আমরা মনে হয় আলোচনা চলে যাই, কারণ ম্যাডাম ওখানে আছে। কারণ আমরা আজকে যেটা চিন্তা করছি, আমি আগে বলেছি ম্যাডাম, আমরা আসলে মূলত মানে আপনার এবং আপনাদের কাছ থেকেই পুরো গল্পগুলি শোনা আসলে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সময়, চিন্তা, ভাবনা, দর্শন, এবং আপনারা যেহেতু দীর্ঘদিন যাবৎ জাফরুল্লাহর সাথে একেবারে ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক কর্ম সবকিছু মিলিয়ে একটা একাকার অবস্থা ছিলেন, আমার যেটা যতটুকু আমি বাইরে থেকে বুঝি, কারণ আপনাদের ইয়েটা আর কি। এবং আপনি এবং আপনার মতো আরো অনেক কর্মী আছেন যারা গণস্বাস্থ্যের, যাদের জীবন, ধ্যান, জ্ঞান, সংসার, ব্যক্তিগত জীবন বলতে আমার কাছে মনে হচ্ছে যে ওই একটাই উদয় ছিল, গণস্বাস্থ্য কেন্দ্র। আমি এটা অনুভব করি যে তাদের একটা মানে পারিবারিক জীবন ওটাই তৈরি হয়ে গেছিল আসলে। তো সেই জায়গা থেকে একটা গণস্বাস্থ্যকে দেখার আমার মতন ওই বাইরে থেকে দেখা তফাৎ আছে, যেটা আমি সবসময় বলি যে আসলে যে গণস্বাস্থ্যকে বুঝতে গেলে 50 বছরের ইতিহাস বুঝতে হবে আসলে। মানে কেউ যদি মনে করে যে 10 দিনের মধ্যে গণস্বাস্থ্য বুঝে যাবে, আমার কাছে মনে হয় এটা খুবই একটু মানে অসম্ভব বিষয়। কারণ এখানে 50 বছরের একটা লিভিং ইতিহাস, সাথে হচ্ছে একটা বিশাল চিন্তা এবং দর্শন, এই দুটো মিলে এই গণস্বাস্থ্য কেন্দ্র বলে। এইটা আমার ভাবনা ম্যাডাম। তো আমি আসলে আমরা আপনার কাছ থেকেই জানবো, আমাদের ওষুধ বিজ্ঞানী পবিত্র কিছু প্রশ্ন হয়তো আছে ওর কাছে, আর আমার কিছু জিজ্ঞাসা হয়তো একেবারে আছে, সেটা হয়তো একাডেমিশিয়ান, আপনি একাডেমিশিয়ান হিসেবে ছিলেন, তো সেই সময়ের বিষয় আর কি, এটা সময়ের যেগুলো।
ধন্যবাদ পবিত্র, আমার মনে কন্টিনিউ করো তুমি। ধন্যবাদ স্যারকে। আমি আমার ম্যামের কাছে চলে যাব প্রথমেই। ম্যাম, আপনি তো একেবারে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেষ পর্যন্ত গণবিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তো এই যে আপনার শুরুটা, প্রথম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যিনি গরিবের ডাক্তার বলেই আমরা জানি, একজন ডাক্তার এবং যোদ্ধা, সেই যোদ্ধা এবং ডাক্তার সর্বজন সম্মানিত ব্যক্তির সাথে কিভাবে পরিচিত হলেন? আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি যে আমার পরিচয় ওনার সাথে হয়েছে যখন গণস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে 1976-এ। আমি গণস্বাস্থ্যে নিজে যোগদান করি। তখন গণস্বাস্থ্য তাঁবু এবং কিছু টিন শেডের মধ্যে ছিল। আর যুদ্ধের সময় যেটা বলছো, আমাদের মুক্তিযুদ্ধ, তখন আমি থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট রাজশাহী মেডিকেল কলেজে। তখন আমার আব্বাকে পাক বাহিনী মেরে ফেলে, আমার দাদাকে মেরে ফেলে। আর তারপরে আমি যুদ্ধ করতে, তখন আমার বয়স 20, চলে যাই। এবং সেখানে অনেক ঘটনা, এখানে সেগুলো আমি বলতে যাচ্ছি না, পরবর্তীতে অন্য জায়গাতে হয়তো অন্য সময় বলবো। বলতে যাচ্ছি যে গোবরা মহিলা মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্প, সেখানে ভারতে যারা আমাদের স্কুল কলেজ এবং যারা যুবতী এবং হাই স্কুলের ছাত্রী, তাদের জন্য তারা যুদ্ধে যোগ দিতে চায়, একটা ট্রেনিং ক্যাম্প হয়েছিল। সাজেদা চৌধুরী উনি আমাদের ছিলেন সংসদ এবং উপনেতা, সাজেদা চৌধুরী পরিচালক ছিলেন। এবং তখন থিয়েটার রোডে যে প্রবাসী সরকার হয়েছিল, সেই সরকার তখন এটা মানে দায়িত্বে ছিলেন। তো আমি বলতে চাচ্ছি যে ওখান থেকে ছিল মেয়েদের 16 জন করে একটা টিম করে তাদের এখানে ট্রেনিং দিত সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন, এবং আরো প্র্যাকটিক্যাল দেওয়া হতো বিআর সিং রেলওয়ে হসপিটাল এবং নীলরতন মেডিকেল কলেজ। যাই হোক, তাদের হলো যে তাদের দিয়ে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেওয়া হবে যুদ্ধক্ষেত্রে। তো প্রথম ব্যাচ যেটা ছিল, সেখানে 16 জন মেয়ে, তারা ট্রেনিং নিয়ে সোজা চলে যায় এই আমাদের খেলাঘর, যেখানে জাফরুল্লাহ চৌধুরীরা ওনারা যে মুক্তিযুদ্ধের যে আহত মুক্তিযোদ্ধাদের জন্য যে হসপিটাল তৈরি করেছিলেন সেইখানে। তো আমি বলবো যে ওনার সাথে আমার তখনই যোগাযোগ, যেখানে যাচ্ছে, কিন্তু সামনাসামনি পরিচয়টা হয়েছে আমার পাশ করার পরে। আমি অ্যানাটমির লেকচারার ছিলাম, তখন পিজিতে পড়তে অ্যাডমিশনে করেছি, তখন ওনার সাথে দেখা করি, সাভারে কয়েকদিন থাকি গণস্বাস্থ্যে। তখনই আমি চিন্তা করি যে আমার এখানে যোগদান করব এবং জাফর ভাইয়ের সাথে কথা বলি। তো তখন যে প্রোগ্রামগুলো ছিল আমি সেই দিকেই চলে যাই। যে জাফর ভাইকে সবাই, আমরা তখন ওখানে যে কর্মীরা ছিল তারা সবাই কর্মী, একটা পরিবার, সবাই সেই গণস্বাস্থ্য পরিবারের কর্মী। আর এই কর্মীদের মধ্যে উনি একদম নিজের মতো করে মিশে যেতেন, খুব সাধারণ পোশাক পরতেন, মানে বেশিরভাগ লুঙ্গি এবং গেঞ্জি পরেই তাকে দেখেছি। এবং ওনার যে প্রথম দিক থেকে যেভাবে শুরু করেছেন, পরবর্তীতে কিন্তু আরো আগিয়ে গেছেন, একবারে সবকিছু হয়নি। তো আমি বলবো যে প্রথম দিকে তাকে সবাই বড় ভাই, জাফর ভাই, তাহলে বুঝতে হবে এই সংগঠনটা উনি কিভাবে করেছিলেন। সবাই আন্তরিকভাবে সেখানে এই সাধারণ জনগণের জন্য কিছু করবে বলেই কিন্তু যুক্ত হয়েছিল। পরবর্তীতে হয়তো এই যে চাকরির করি, যখন প্রতিষ্ঠান অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা আবেগ দিয়ে সবাইকে নিয়ে প্রতিষ্ঠান আগাতে পারবো না। যেমন গণবিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য, সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং পরবর্তীতে আরো যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসছে, তো তখন আমরা কিছুটা চাকরির পরিবেশে চলে গিয়েছি। তখন হয়তো জাফর ভাইকে সবাই চেয়ারম্যান
অফ দি ট্রাস্টি অথবা চেয়ারম্যান অথবা স্যার বলে সম্বোধন করেছে, কিন্তু উনি সবসময় গণস্বাস্থ্যের সাথে এই জাফর ভাই বড় ভাই এবং সবার কাছে যতই তাকে কেউ চেয়ারম্যান বলুক বা যাই বলুক, উনি স্বচ্ছন্দ বোধ করতেন বড় ভাই বলতে। তাহলে বুঝতে হবে যে ওনার আর যে ভালো ভালো, আমি ওইদিকে চলে যাই, আমার পরিচয় হচ্ছে যে তখন এনারা যে গ্রামে আরো আমার ক্লাসমেট ডক্টর কামাল ও পাশ করেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, ও ইন্টার্নি না করে এই 72-এ এই গণস্বাস্থ্যে যোগ দিয়েছিল। আমার আর এক বন্ধু, আমার ক্লাসমেট রেজাল্ট করি ডক্টর, ও যোগ দিয়েছিল, ওকেও আমি পেয়েছি তখন। আর সেটা হলো যে জাফর ভাই যুদ্ধের সময় যে অভিজ্ঞতা, এবং তার যুদ্ধে শুধু ওই আমরা হসপিটালের তার অবদান না, তার পুরা যুদ্ধে মুক্তিযুদ্ধের যে অবদান, সেটা লন্ডনে বলেন, বিদেশিদের কাছে যে অন্যান্য ফ্রান্সের সাথে বেশি হয়েছিল, সেসব জায়গাতে আয়ারল্যান্ডের সাথে হয়েছিল, যে সাহায্য করার জন্য উনি যে অবদান রেখেছেন, সেগুলো বোধহয় পরবর্তীতে আমাদের সবারই জানা উচিত, ওনাকে যদি আমরা জানতে চাই। আর উনি এত কাজ করেছেন, এত তার তো পরিবারই ছিল সাধারণ জনগণ, সবার সাথে তিনি সমানভাবে মিশতেন, বিশেষ করে গ্রামবাসীর সাথে। তারপরে উনি দুদিক থেকে দেখব, একদিক থেকে ওনার কাছে সবাই অভিযোগ করতে পারতো, উনি খুব রাগী, কিন্তু তাও যে কোনো সাধারণ গ্রামবাসী বলেন, রোগী বলেন, আবার যদি কেউ আসতো, যেখানে আমরা আবেদ ভাই ব্র্যাকেট ওনাকে দেখেছি, তারপরে প্রফেসর ইউনুস উনিও এসছেন, ওখানে সোয়াবিন চা গরম নাম আছে এখন ক্যান্টিনটা মনে হয় শহরে ক্যান্টিন, কিন্তু তখন ছিল বাঁশ দিয়ে টিন দিয়ে তৈরি। আর ওখানে তখন সোয়াবিন তৈরি হতো, আমাদের চাষ করা হতো, সেই সোয়াবিনের দুধ দিয়ে চা দেওয়া হতো, এবং সেই জন্য ওটার নাম সোয়াবিন চা গরম। ওখানে বসে তাদের সাথে স্বচ্ছন্দভাবে উনি ঘন্টার পর ঘন্টা কথা বলে গিয়েছেন। তবে এখন অনেকেই বলে যে উনি ব্র্যাক বা গ্রামীণ যে প্রকল্পগুলো যত বড় হয়েছে, যত দেশ বিদেশে মানে তারা নাম করেছে বা হয়েছে, সেইভাবে গুছিয়ে গণস্বাস্থ্য হতে পারেনি। কিন্তু আসলে ওনার কর্পোরেট বিজনেস নিয়ে কোনো সময় ইন্টারেস্ট ছিল না, উনি কোনো সময় চাননি যে এই দেশে কর্পোরেট বিজনেসের সাথে উনি গণস্বাস্থ্যের আদর্শকে নিয়ে যাবেন না। ওনারই ছিল যে একটা বাংলাদেশ একটি গ্রাম, সাধারণ জনগণের যদি সব দিকে স্বাস্থ্য মানে শুধু ওষুধ ডাক্তার না, পুরা তাদের অর্থ সামাজিক সব কিছুতে সমতা আনতে পারা যায়, তাদের যে আগের যে কুসংস্কার আছে সেগুলিকে বাদ দিয়ে মেয়েদের যে অংশগ্রহণ সেটাকে আগিয়ে আনা, এইসব যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু দেশের উন্নতি হবে না। অতএব স্বাস্থ্যকে জাতীয় স্বাস্থ্য মানে সাধারণ জনগণের স্বাস্থ্য, যেটার সাথে অর্থ সামাজিক সবকিছুর উন্নতি করতে হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে উনি কিন্তু একটার পর একটা কাজ করে গিয়েছেন, যেটা পরের দিকে এসে সমাজভিত্তিক মেডিকেল কলেজ যেটা করেছেন এবং গণবিশ্ববিদ্যালয় সে 1998-তে, কিন্তু এটার কনসেপ্ট পেপার একটা তৈরি করেছেন অনেক শিক্ষাবিদ ভালো ভালোই নিয়ে, তোমরা কনসেপ্ট পেপারটা দেখতে পাবে। এটা ছিল যে সব ছাত্র সব শিক্ষক এই কনসেপ্ট পেপারটা পড়বে। কনসেপ্ট পেপারটা আমি বলবো এখন যে নতুন প্রজন্ম তাদেরও পড়া উচিত। আমাদের ওয়েবসাইটে, গণবিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও কিন্তু কনসেপ্ট পেপারটা আছে, বাংলায় আছে, ইংলিশে আছে, কারিকুলাম দেওয়া আছে। এটাই কিন্তু আসল আদর্শ। তা এখন যেটা হয় যে আমি হয়তো খুব কম বয়সে যুদ্ধে গেছি বা নিজের চোখে অভিজ্ঞতাতে যুদ্ধটাকে দেখেছি, বলবো পায়ে পায়ে আগিয়ে গিয়েছি। তাছাড়া অন্য যারা আছেন শিক্ষক স্বাভাবিক যারা এসছেন, প্রফেসর বলেন সবই বলেন, তারা তো সবাই সেই মনোভাব নিয়ে না, তাই না? তো তারা যদি কনসেপ্ট পেপারটা পড়ে তাহলে তারা নতুন চেষ্টা করবেন, আগিয়ে যাবেন, এবং সেইটাই ছিল সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের কথা আমি এখানে বলি, যে সারা বিশ্বে
WHO 2014-তে একটা সার্ভে করে তারা সমাজের সাথে যে মেডিকেল কলেজগুলো আছে তাদের একটা ফলো আপ করে একটা পাবলিকেশন করে, এবং সেই পাবলিকেশনটা আমি সবাইকে বলবো পড়তে, এটা আমাদের প্রেসেও পাওয়া যায়। তো এই যে এটাতে 6টা দেশ, একটা বাংলাদেশে শুধু গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, তারপরে ইন্ডিয়াতে সেখানে ভেলোরের একটা আছে, পাকিস্তানের একটা আছে, ইজিপ্টের একটা আছে, ব্রাজিলের একটা আছে, একটা সাউথ আফ্রিকা। সবটা ফলো আপ করে তারা কিন্তু এই 6টাকে বেছে এনেছে, কিন্তু গণস্বাস্থ্যর যে প্রোগ্রাম, এই যে সমাজ ভিত্তিক সমাজের করতে যে ডাক্তার আমরা তৈরি করছি সেটাকে প্রাধান্য বেশি দিয়েছে, যে এটা সেই পথেই যাচ্ছে যে সাধারণ সমাজ ভিত্তিক যে কারিকুলাম দরকার। আর গণবিশ্ববিদ্যালয় কনসেপ্ট পেপার পড়লেই দেখা যাবে সাধারণ জনগণকে উপেক্ষা করে না, তাদের বছরের বছর বাবা দাদার কাছ থেকে তারা এই কৃষি, হয়তো যে পোর্টার মানে তৈরি করে, কাঠমিস্ত্রি, সব তাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটাকেই আমাদের 4 দেয়ালের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে থেকে নিয়ে যে ওখানকার তাদের অভিজ্ঞতাকে, আর সায়েন্স এখন বিজ্ঞান সারা দুনিয়াতে যা এগিয়ে গেছে তাকে সমন্বয় করে ছাত্র ছাত্রীকে তৈরি করা, বা আমরা বলতে পারি নতুন প্রজন্মে তৈরি করা। তো আমি এখন একটু যেটা আমি বলবো সবাইকে পড়তে বলবো, কেন এখানে ওনার সব কাজের কথা বলে শেষ করা যাবে না। তবে ব্যক্তিগত যে কথাটা তোমরা বললে, যে ওনাকে যেটা দেখেছি, আমি যখন ওনার সাথে কথা বলতে চাই, আমার বন্ধু কামাল ও তখন বলেন যে লায়লা আপনার সাথে দেখা করতে চায়, তো উনি বলেন না দেখা হবে। তখন এখানে একটা প্রোগ্রাম হতো পানিসারে, সবাই হয়তো তোমরা জানো যে এখন ওখানে রাস্তা আছে, সব আছে, তো ওখানে যেতে হলে প্রত্যেক শনিবার হতো। তো ওই 6 মাস নৌকায় যেতে হতো, সব জমি জায়গা ধানের ক্ষেত্রে পানিতে ডুবে যেত, আর 6 মাস আমরা ওই আইল দিয়ে 5 মাইল দূরে তখন হেঁটে 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 আমাদের টিম যেত, খুব সকালে যেত, আবার বিকেলে তারা চলে আসতো। ওখানে একটা সেন্টার ছিল আর কি আমাদের। তো সারা দিন সবাই, কেন তখন তো খুব অভাবের সময়, শুধু ইউনিসেফ যে শুকনা বিস্কিট দিত টিনে ওই খেত, পানি খেত, কিন্তু এই যে প্যারামেডিক, এই যে ডাক্তার, এই যে সকল শুধু কর্মীদের মধ্যে অনেক কর্মী, মানে একটা টিম তো আর শুধু ডাক্তার দিয়ে হয় না। তো ওইখানে সারা দিন রুগী দেখা হতো, 2 টাকা করে তাদেরই। তো আবার এরকম ভাবে এমনও হয়েছে যে তোমার সোমবার দিন গ্যান্ডা এখন এগুলো সব, তখন কিন্তু এগুলো খুবই অবহেলিত জায়গা ছিল। তো সোমবার একটা মাঠের মধ্যে গ্যান্ডাতে যাওয়া হতো, সব একটা কাঁঠাল গাছগুলোর নিচে আমাদের তখন একটা ছিল, বড় একটা বাস ছিল যার মধ্যে রুগী পরীক্ষা করা, ওষুধ, প্যাথোলজি সবকিছু হতো। তো ওইটা নিয়ে যাওয়া হতো, জাফর ভাই, কাসেম ভাই সবাই যেতেন, এবং সারা দিন রুগী দেখা হতো 2 টাকা করে। এইটা কিন্তু কোনো এলাকা ভিত্তিক না, এখানে যেই আসবে সেই, এবং দেখা যেত সন্ধ্যা হয়ে গেছে তারপরে হেজাব জ্বালিয়ে রুগী দেখে তারপরে আসা হতো। তো ওইখানে পরের দিকে এত দূর থেকে মানুষ আসতো রাতে, ওই ইট দিয়ে তাদের জায়গা লাইন করে রাখতো। তো ওইটার কারণ আছে কেন মানুষ এই আসতো, তো ওরা জানতো ওখানে গেলেই আমার চিকিৎসা, আমার ডাক্তারের দেখা পাবো এবং চিকিৎসা হবে, এবং পরবর্তীতে তারা সুফল পেত। এরকম করে কিন্তু সব ছিল, প্রোগ্রাম ছিল। তো আরো ছিল যেটা সব বাংলাদেশ সরকারের তখন যে হেলথ সেন্টারগুলো ছিল, এবং তোমার যে ইউনিসেফে আমি যে সময় ছিলাম গণস্বাস্থ্যের সাথে তখন খুব ভালো সম্পর্ক ছিল। স্টিভ মিনকিন এখন পর্যন্ত গণস্বাস্থ্যের বন্ধু, স্টিভ মিনকিন তখন এই সাহায্য করে, যে সেও
সরকার এবং যত ওষুধপাতি মানে সাপোর্ট তারা দিবে, আর ম্যান পাওয়ার সাপোর্ট দিবে গণস্বাস্থ্য। এই করে টিউবেক্টমি জাফর ভাই নিজের হাতে, এই যে প্যারামেডিক ম্যাট্রিক পাস অথবা ম্যাট্রিক পাস না, তাদের যে শিখিয়েছে, এটা অনেক ধৈর্যের ব্যাপার। এটা সারা ওয়ার্ল্ড পর্যন্ত খুব অবাক হয়ে গিয়েছিল। ল্যান্সেটের পাবলিকেশন আছে, আমার মনে হয় তোমাদের ওটা পড়তে হবে। ল্যান্সেটে আমার মনে হয় 74 সালে এই লেখা আসে। তো এই যে প্যারামেডিকরা একটা ডাক্তারের গ্রুপ লিডার, তার আন্ডারে তারা টিউবেক্টমি করতো অনেক জায়গায়, যেটা শেরপুর, সেখানে আমাদের একটা সাব সেন্টারও ছিল সেই সময়, এবং এগুলোর ইনচার্জ ছিল আবার মহিলা প্যারামেডিক। তারাও কিন্তু খুবই ভালোভাবে একটা সব জায়গাতে উনি মেয়েদের আগিয়ে আনতে চেয়েছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে মেয়েরা পারে। হ্যাঁ, আমরা যে সমাজে তাদের দেই না এবং পারে না, এটাকে উনি ভাঙতে চেয়েছেন। তো প্যারামেডিকদেরই ছিল যে তারা সাইকেলে চড়ে, সেই সময় তোমরা চিন্তা করো 1972, 73, 74, 75 এই সময় মেয়েরা সাইকেলে চড়ে চড়ে গ্রামে যাবে, এটা খুব সহজ ছিল না। গ্রামের মানুষ, মৌলানারা পর্যন্ত তাদের নামিয়ে দিয়েছে, ঘরের মধ্যে আটকে রেখেছে। গীতা কর নামে আমাদের যে প্রথম 16 জনের ব্যাচে ছিল, ওরা তখন আটকা ছিল, পরে যে গণস্বাস্থ্য থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তো এই যে যাওয়া, স্বাস্থ্য সেবা দিতে হলে তোমার গ্রামের থেকে গ্রামে করতে হলে সাইকেলে যেতে হবে। তো সেইটা একটা সমাজকে জানানোর জন্য আমি তখন ছিলাম 1977 সালে 1 মে 30 জন মহিলা প্যারামেডিক এবং আমাদের কর্মী, এবং তার সাথে ছেলে প্যারামেডিক, তারাও সাপোর্ট দিয়ে, এই মানে কি সাপোর্ট দেওয়া হচ্ছে কেন, সাইকেলে করে র্যালি 25 মাইল দূরে স্মৃতিসৌধে যাবে, এইটা হলো প্রোগ্রাম। তো বাস ট্রাক ওই যে রোডে চলে, তারা এসে চেপে দিচ্ছিল যে মেয়েরা পড়ে যাবে। তো সেই জন্য র্যালিটা ঠিক রাখতে হলে ওই বাস ট্রাক ওই দিকে, ডান দিকে আমাদের কর্মী ছেলেরাও কিছুটা আগিয়ে যাচ্ছিল। এই করে স্মৃতিসৌধে যাওয়া এবং সেই স্মৃতিসৌধ থেকে আমাদের প্রেস ক্লাবে যাওয়া, সেখানে সাংবাদিকদের। এরপরে এইটা খুবই সরকারেরও কাছে এবং সবার কাছে খুব উৎসাহব্যঞ্জক মনে হয়েছে। ইউনিসেফ তখন বলল দেশের অনেক জায়গাতে দায়ী আছে, দায়ীদেরও তখন কিন্তু শিক্ষা দিয়ে তাদেরও কিন্তু রিকগনাইজ করা হচ্ছে। তো এখানে এসে সাইকেল শিখো। তো 30 জনকে পাঠানো হলো গণস্বাস্থ্যে, ওরা সাইকেল শিখলো। শেখার পরে তাদের একটা সাইকেল 3 মাস পরে, তারা যে শুধু সাইকেল শিখলো তা না, এই সাধারণ যে সেবাগুলো আমরা যেটা বলি প্রিনেটাল, পোস্টনেটাল, এই যে গর্ভকালীন যে সেবা, এগুলো শেখানো হলো। যার সময় তাদের একটা সাইকেল, একটা ব্যাগ, একটা ছাতা দেওয়া হলো। কিন্তু কারণ সে যে এলাকায় থাকে সেখানে সে সার্ভিস দিবে এই দিয়ে, সাইকেল দিয়ে। কিন্তু সমাজ যদি পরিবর্তন করা না হয়, ওখানকার মানুষ যদি এটাকে গ্রহণ না করে, তাহলে ওই দাই মায়ের জন্য সম্ভব না। তাই তার সাইকেলটা তার স্বামী নিয়েছে, অথবা ছেলে নিয়েছে, অথবা নিয়েছে জামাই। তো এইভাবে আমাদের যে এলাকাগুলো গণস্বাস্থ্যের 74টা, সরি উল্টা করে বলে 47টা সাব সেন্টার আছে, সবগুলোতে মেয়েদের সাইকেল চালানো হয়, কিন্তু গণস্বাস্থ্যের সাপোর্ট থাকে। কিন্তু ওইসব জায়গাতে তখন তারা কিন্তু এটা করতে পারেনি। তো এই যে ইগুলো আইডিওলজি বলবো, উনি মেয়েদের নিয়ে এসে ড্রাইভিং শিখিয়েছে। তখন কিন্তু মেয়ে ড্রাইভার কেউ চিন্তাই করতে পারতো না প্রফেশনালি, পরে এরা ড্রাইভার লাইসেন্স পেয়েছে এবং এসছে। তখন যে ইউনাইটেড নেশন বা ইউনিসেফের গাড়ি যে মহিলারা চালাতো, সব কিন্তু গণস্বাস্থ্য থেকে ট্রেনিং পাওয়া এবং সার্টিফিকেট এখনো। তো কক্সবাজারে একটা ট্রেনিং সেন্টার এখনো আছে মেয়েদের ড্রাইভিং শেখানো। তো কাঠ কারখানা, স্টিলের কারখানা, তারপরে জুতার কারখানা, সবকিছু মেয়েদের দিয়ে করিয়ে দেখানো হয়েছে যে সম্ভব, মেয়েরা পারে যদি তাদের আমরা সুবিধা দেই। আর একটা জিনিস করেছে উনি, সব কর্মীদের
মেয়েদের আপনি করে বলতেন, কোনো সময় একটা ছোট্ট মেয়েকেও পর্যন্ত উনি কোনো সময় তুই বা তুমি বলে বলেননি। এটা ওনার একটা গুণ ছিল। উনি খুব রাগী ছিলেন, কিন্তু সেই জন্য সবাই ভয় পেত। ভয় পেলেও তুমি এত ভালোবাসতো। উনি যদি বলতেন যে সারা রাত আমরা কাটি, ঘাস লাগাই বা ঘাস কাটি, ধান কাটি, তো সবাই আনন্দের সাথে, কেন উনি সাথে থাকতেন। আবার যে কোনো হসপিটালে কোনো ইনস্ট্রুমেন্ট আনা হয়েছে বাইরে থেকে, উনি করতেন সবাইকে ডাকতেন, ডেকে বলতেন খোলো, খুলে লাগাও, দেখো। তার মানে এইটা একজন জানবে টেকনিশিয়ান, তারপর নির্ভর করবে, সে না থাকলে সেই মেশিনটা চলবে না, এটা হতে পারে না। অতএব এটা সহজ জিনিস, সবাইকে শিখাই দিলেই পারবে, এটাই হলো। আরেকটা ইউনিসেফ তখন করেছিল, গ্রাম গ্রামে টিউবওয়েল দিচ্ছিল। তখন জাফর ভাই বলে যে টিউবওয়েল গ্রামে দেওয়া হবে, একটা মেয়ে বা দুটো মেয়েকে শিখিয়ে দেওয়া হবে, ওই টিউবওয়েলটার ছোট যে যন্ত্রপাতি আছে তারা নষ্ট হলে যেন পারে। আর ওইটা সব গ্রামের মাঝখানে হবে, একটা জায়গায় যেখানে সবাই পানি নিতে পারে। পরবর্তীতে আমাদের সমাজের কথা যেটা হলো, যে দেখা গেল যে সেই টিউবওয়েলটা চেয়ারম্যানের বাসার পাশেই হয়েছে। এইভাবে মানে যে চিন্তাগুলো উনি করেছেন সেইগুলার আমার মনে হয় রাষ্ট্রীয় সরকার ক্ষমতা না থাকলে সব সারা দেশকে সেইভাবে চালিত করা কঠিন। সেই জন্য গণস্বাস্থ্যের তাদের মধ্যেই উনি এগুলো দেখিয়ে গেছেন যে এটা সম্ভব, মানে প্রমাণ করে গেছেন। শিক্ষায় মানুষ গরিবের মুক্তি, তো গণপাঠশালা হয়েছে, তাও তখন কোনো কিভাবে হয়েছে এখনকার গণপাঠশালা দেখলে বোঝা যাবে না। গ্রামের রাখাল বালক, তারপরে যারা ঘরে ঝাড়ু দিত, মাকে সাহায্য করতো, তাদের নিয়ে এসে তার ছাগলটা গরুটা তারা কিন্তু গণস্বাস্থ্যের যে গণপাঠশালায় ওখানে বেঁধে রাখতো, রেখে তারা পড়াশোনা করতো, মাটির উপরে লিখতো, স্লেট মাটি দিয়ে বানিয়ে করা হতো। তো যা হোক, এই সময়টা খুবই আমি বলবো যে ভালো সময় ছিল। এই যে ওনার যে 82 সালে উনি যে স্বাস্থ্যনীতি এবং ড্রাগ পলিসি যেটা করেছিলেন, ওষুধ নীতিটা পাশ হলো, কিন্তু এটা স্বাস্থ্যনীতিটা পাশ করা গেল না। এগুলো কিন্তু সবাইকে দেখতে হবে যে কেন পাশ করা গেল না। আর এই ওষুধ নীতিতে বাংলাদেশ এখন যে এক্সপোর্ট করে, অনেক ওষুধ বাইরে এক্সপোর্ট করে এবং খুব দাম যে ভালো ভালো জায়গাতে করে, সেটার কিন্তু ওই ওষুধ নীতি থেকে দেশীয় ফার্মেসিগুলো তৈরি হয়েছে এবং দেশীয় ফার্মাসিউটিক্যালগুলো তৈরি হয়েছে। অনেকে বলবে ফার্মাসিউটিক্যালের তো ওষুধপত্র তো বাইরে চেনে না, করে না। কারণ হলো যে এই যে ফার্মাসিউটিক্যালের যে ভেট দেয়, তারা যে তাদের ওষুধকে চালানোর জন্য যে অনেক দাম, অত দাম দরকার পড়ে না এবং অত খরচও হয় না তৈরি করতে। কিন্তু এই যে মাল্টি ন্যাশনাল যে পলিসি, যেটা দাম বাড়াতে হবে আমার বাজার ব্যবস্থাতে, দেখা যাচ্ছে যে এটা তো ওইটাকে ভাঙতে চেয়েছেন উনি, সবকিছু দেখাতে চেয়েছেন এইটা সম্ভব। এটা ডায়ালাইসিস সেন্টার সবগুলোতেই দেখবে, আমি দেখেছি উনি সাধারণ মানুষ কিডনি নষ্ট হচ্ছে আজকে খুবই বেশি, তাদের জন্য কি করা যায়। তো ওনাকে আমি দেখেছি যে মাপতে, যে প্রত্যেকটা রুগীকে যদি আমি অল্প একটু কটন দেই এতটুকু, আমি যদি টেপটা এতটুকু 1 ইঞ্চি কমিয়ে 1/2 ইঞ্চি করি, তাতে কত টাকা বাঁচানো যায়, তাহলে আমি এই অর্থনৈতিকভাবে করতে পারবো। তো এই সব দিকেই ওনার ছিল। আর একটা কথা বলবো, যেটা সাভার চার্টার, সেটা 2000 সালে ডিসেম্বরে হয়েছিল। 96টা দেশের থেকে আমাদের সাভারে এসেছিলেন সবাই, যারা সাধারণ মানুষের এবং অবহেলিত মানুষের কথা চিন্তা করে, তারা এসে সাভার চার্টার তৈরি হয়েছিল। এইটা পরবর্তীতে পিপুলস হেলথ মুভমেন্ট হিসাবে এখনো চলছে। তো গণস্বাস্থ্যে গেলেই পিএইচএ, পিপুলস হেলথ অ্যাসেম্বলি, সেইটার কথা আমরা বিল্ডিং দেখি, করি, ফাংশন করি, সবই করি, কিন্তু ওটার কাহিনীটা জানি না। তো ওইটা আমার মনে হয় এইগুলো সব পাবলিকেশন আছে আমাদের, এগুলো আমার প্রকাশনা থেকেই করে, এগুলো সবারই, শুধু যারা মেডিকেল কলেজে পড়ছে বা যারা বিশ্ববিদ্যালয়ে বলছে তাদের না, আমি বলবো সবাইকে পড়া উচিত।
তাহলে জানতে এবং নিজেকে ভিতর থেকে বুঝতে হবে যে আমি যে না খেয়ে তো কেউ পরের করবে না, আগে তো তোমার খাওয়া দাওয়া, কিন্তু সেটা আমি কেমন ভাবে অনেস্ট ভাবে আর্ন করে সাধারণ মানুষ জন্য করতে পারি কিছু, এবং সেইটাই আমার কি আমি ডাক্তার হিসাবে আমি কি করতে পারি, কতটুক দিতে পারি, আর আমার কতটুক চাহিদা, এইটাকে একটা জায়গায় হিসাবে আনতে হবে। তা আমি শুধু আরেকটা কথা বলতে যাচ্ছি, গণবিশ্ববিদ্যালয়ে দেখা যাবে যে উনি চেয়েছেন সব একসাথে থাকুক। সমাজে তোমার চলতে হলে, যেমন তুমি বাংলায় আছো, তুমি পরিবেশে আছো, তুমি হয়তো ফার্মেসিতে আছো, তুমি হয়তো ডাক্তারি করছো, ফিজিওথেরাপি করছো, সবাই যখন কর্মক্ষেত্রে যাবে তখন একজনের সাথে আরেকজনের কিন্তু যোগাযোগ রাখতে হবে। সেই যোগাযোগটা করতে হবে গণবিশ্ববিদ্যালয়ে, তুমি যে 4 বছর বা 5 বছর আছো তখন। না হলে হবে কি, তোমার কিন্তু একটা লয়ারের বন্ধু থাকলে তোমার যখন কর্মজীবনে দরকার পড়বে, তা তোমার সেই গণবিশ্ববিদ্যালয়ের সেই বন্ধুর কাছে যেতে পারবা। তারপরে ফার্মেসি, তারপরে বলো ফিজিওথেরাপি দরকার পড়লো, তোমার মায়ের জন্য বাবার জন্যই দরকার পড়লো, তখন তুমি সেই তোমার বন্ধু ফিজিওথেরাপিস্ট, এখন হয়তো খুব ভালো ক্লিনিক, তার সাথে যোগাযোগ। এইটা উনি চাচ্ছিলেন যে সমাজে সবাই জানি বিভক্ত হয়ে তার প্রফেশন নিয়ে না থাকে, সবাই বন্ধুত্বটা করবে, করে তারপরে আগাবে। যেটা আমরা দেখতে পাই, যদি আমি এখানে সমালোচনা করি, যে সব দেশের দেখবা যারা প্রধান, হ্যাঁ, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা রাজা, তাদের সন্তানদের তারা হয় হার্ভার্ড, না হয় কেমব্রিজ, না হয় এসে পাঠিয়েছে। ওখানে দেখা যায় পরে পাকিস্তানের যে ভুট্টোর মেয়ে যেখানে পড়েছে, সেখানে দেখা গেল রাজীব গান্ধীও পড়েছে বা আরেকজন, তখন এই রাষ্ট্রগুলোর মধ্যে একটা বন্ধুত্বের তারা যোগাযোগ করতে পারে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেখানে সাধারণ লোকের কিন্তু হয় না। তা আমরা যদি বাংলাদেশে সাধারণ ছাত্রীদের মধ্যে যদি এই যোগাযোগটা করতে পারি, তাহলে কিন্তু আমরা সমাজে একতাবদ্ধ হয়ে একে আরেকজনকে সাহায্য করতে পারবো। কিন্তু সেটা এই তোমার শিক্ষা সময় থেকে করতে হবে, তুমি যখন কর্মক্ষেত্রে যাবে তখন কিন্তু পারবে না। তো এই হলো মানে কম করে যদি আমি বলি, উনি ব্যক্তিগতভাবে খুব ছিলেন, আন্তরিক ছিলেন, কিন্তু সব সময় এই নদী পাহাড় চর যেখানে কেউ যায়নি সেগুলোতে টিম নিয়ে নিয়ে গেছেন। কারণ কি, উনি সবসময় সাথে থাকতেন, সকালবেলা সবাই কৃষি কাজ করবে, উনি সাথে থাকতেন, এই জন্য সবাই আন্তরিকভাবে এই কাজগুলো করেছে, এটা চাকরির হিসাবে করেনি। তারপরে এই জন্য এখনো বলে যে গণস্বাস্থ্যের চাল যে খেয়েছে একবার, সে ভাত খেয়েছে, সে গণস্বাস্থ্য ভুলতে পারে না, ঘুরে ঘুরে আসে। তো স্বাভাবিকভাবেই আমরা যেটা তার সম্বন্ধে তার দেখতে হলে পড়তে হবে এবং ছোট থেকে শুরু করতে হবে। যেমন গণবিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট পেপারই পড়ো, কি আলোচনাই করো, যে ওটা কি শিক্ষকদেরই উচিত আলোচনা করে যে আসলে কি পদ্ধতিতে উনি এই শিক্ষা ব্যবস্থাটা, উনি একলা না, আনিসুর রহমান ছিলেন, তারপর ভালো ভালো ওইখানে দেখবা 12 জনের নামও আছে, সবাই মিটিং করে করে একটা তৈরি করে, আমিও তার সাথে যুক্ত ছিলাম। তো এইটা পরবর্তীতেও আমরা কিন্তু এখনো সেখানে যেতে পারিনি কনসেপ্ট পেপারে পুরোটা। তারপরে ধরো এই মেডিকেল কলেজে, সেটা কেন বিশ্বের মধ্যে নাম করলো 6টা মেডিকেলের মধ্যে সারা ওয়ার্ল্ডে, সেইখানে নিশ্চয়ই কিছু আছে যেটা এইগুলো সব দেখতে হবে। আমি বলি শহীদ মল্লিক এখানে আছে, মনে আছে, প্রথমে ভর্তি হলে ওত করতে হতো স্মৃতিসৌধে, যে তারপরেই কিন্তু 1 মাস এই মেডিকেল স্টুডেন্ট, ফিজিওথেরাপি স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্ট, এরা গ্রামে যেয়ে এই সাব সেন্টারগুলো থাকতে হতো এবং 1 মাস তাদের গ্রামের কাজ করতে হতো। সেইটাতে শিক্ষক হিসাবে প্রথম বর্ষের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির শিক্ষকরা যেত, ওই 1 মাস তারাও ওখানে দিত। তারপরে ওখানে রিসার্চ, গণস্বাস্থ্যের রিসার্চ থেকে যেত, তারা রিসার্চ শেখাতো। গণস্বাস্থ্যের অন্য যেটা সমাজবিজ্ঞান, সমাজকর্ম থেকে শিক্ষক যেত। এইভাবে সবাই মিলে ওই টিমটা কাজ করেছে। তো এইগুলো হলো যে বলার চেয়ে আমার মনে হয় যে আরো পড়তে হবে,
উনি পড়াকে খুবই প্রাধান্য দিতেন, এই জন্য বাধ্যতামূলকভাবে বই কিনতে হতো। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে যেখানে শিক্ষকদের এত বই কিনতে হবে, যেটা গণপ্রকাশনা থেকে হয়। অনেক শিক্ষক মনে করেন, অনেকে ভালোভাবে নেন, অনেকে মনে করেন কেন আমার স্যালারি থেকে ওই টাকাটা চলে যাবে, আমার দিতে হবে এরকম। আসলে না, উনি বলতেন আপনারা নিজেরাও করলে, পত্রিকা কিনলে সেগুলো পরে লাইব্রেরিতে দিয়ে দেন এবং সেই রিসিপ্টটাও দেখাতে পারে। মানে পড়তে হবে, ভালো ভালো আনতে হবে এবং ছাত্রছাত্রী যেন সেটা করে। তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। শুধু না, কর্মীদেরও বই পড়তে হতো এবং বই পড়ার পরীক্ষা না দিলে, না পাশ করলে তার বেতনের উন্নতি হতো না, হতো না, এরকম অনেক কিছুই আছে। তো আমার মনে হয় প্রশ্ন করলে সেই দিকেই করা, কেন এত বিরাট একজন মানুষের এত বিরাট কার্যক্রমকে এখানে বলতে গেলে আমার মনে হয় অনেক লিখতে হবে আর কি, জানতে হবে, পড়তে হবে। এখানে বলে শেষ করতে পারবো না। তার কার কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তারা করতে পারে। আমার মনে হয় গণবিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য সবকিছু একই ইসের মধ্যে আছে। তো প্রথম দিকে দেখা গিয়েছিল যে সরকার মেডিকেল কলেজ তাদের এইভাবে হতে হবে যে তারা হল রুমে এসি থাকতে হবে, এই করতে হবে। কিন্তু একটা গ্রামের থেকে আসা সাধারণ জনগণ বা ঢাকা থেকেই আসলো বা বড় পরিবার থেকে, প্রাইভেটে তো বেশিরভাগ ছাত্রছাত্রী টাকা দিয়েই চলে। তো তখন সে এসির মধ্যে যদি পড়াশোনা করে, একটা কৃষকের ছেলে কি 5 বছর পরে, একটা ইন্টার্নি আরো আছে, 6 বছর পরে কি আর সেই গ্রামে যে তার বাবার শহরে মানে গ্রামে কি দিবে, স্বাস্থ্য সেবা দিবে? 5 বছরে তো তার জীবনের অন্যরকম হয়ে গেছে। এই জন্য এগুলো বুঝতে হবে যে WHO বা ওয়ার্ল্ড হেলথের যে প্রেসক্রিপশন দেওয়া হয় মেডিকেল কলেজে এরকম হবে, ওরকম হতে হবে, এতগুলো এসি থাকতে হবে, এতগুলো হল রুম থাকতে হবে, এটা কিন্তু না। আসলে শিক্ষা, উনি কাজটাকে দেখতেন যে সার্টিফিকেটের যে কাজ। প্যারামেডিকদের এই যে নীলু এখন আছে বিশ্ববিদ্যালয়ে, ওকে ফিনল্যান্ডে, তারপর ফ্রান্সে, তারপরে ইটালিতে, তারপর রহমান যে আছে ফিজিওথেরাপিতে, তাকে এরকম পুরানো কর্মীদের উনি কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন ফ্রান্সে, ফিনল্যান্ডে। 1 বছর তারা গীতাকর এদের যে তারা ওখানে শিক্ষা গ্রহণ করে এসছে এবং সেইভাবে মানে খুব গ্রামে আছে বলেই এটা একটা বিজ্ঞান থেকে দূরে থাকবে তা না, মানে যে সার্ভিসটা দেওয়া হবে যারা দিবে তারা জানি অনেক বেশি কাজের অভিজ্ঞতা থাকে বা মননে সে জানি সেটা পারে। পরবর্তীতে যখন গণবিশ্ববিদ্যালয় হলো তখন উনি বুঝতে পারলেন যে কাজের পাশে সার্টিফিকেট দরকার, না হলে করা যায় না। বাংলাদেশে প্যারামেডিকদের উনি চেয়েছিলেন ডাক্তার করতে, তাহলে তারা প্যারামেডিকে পরে 5 বছর পরে যদি ডাক্তার হয়, 3 বছর সে প্যারামেডিক তারপরে, তাহলে সে ভালোই দিবে গ্রামে। কিন্তু আমাদের সরকারি ব্যবস্থাতে সেটা নাই। এই যে এগুলো উনি ভাঙতে চেয়েছিলেন। নেপালে দেখা গেছে যে প্যারামেডিক বা তারা যখন ডাক্তার হয়েছে তারা গ্রামে বেশি স্বাস্থ্য সেবা আন্তরিকভাবে দিতে পেরেছে। তো আমার মনে হয় এখন প্রশ্নে যাই নাকি কোনো দিক বলতে চায়? আসলে ম্যাম আমরা আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপনি যখন বলছিলেন, মনে হচ্ছিল যে একটা স্বপ্নের একেবারে অঙ্কুর থেকে বটবৃক্ষের ন্যায় বৃদ্ধি পাওয়ার মতন একটা ব্যাপার আর কি। এবং সেই যে ধারাবাহিকতার সাথে আপনারা ছিলেন, যার কারণে এত সাবলীল ভাবে আমাদেরকে বলে যাচ্ছেন এবং আমরা শুনছি। আমি এই পর্যায়ে চলে যাব আমাদের শহীদ মল্লিক স্যারের কাছে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তো ম্যামের কথা শুনলাম, আপনি কি ম্যামকে স্পেসিফিক কোনো প্রশ্ন করতে চান কিনা? না, ধন্যবাদ পবিত্র। ম্যাডামেরকে আসলে ম্যাডামের কাছে প্রশ্নের অসংখ্য প্রশ্ন আছে। আসলে অত প্রশ্ন ঠিক এত সময় করাও যাবে না, আর আমি করতেও চাই না আসলে। কিন্তু ম্যাডাম যেহেতু একটা স্বপ্নের সাথে জড়িত ছিলেন, আমি নিজেই বলি যে একটা স্বপ্নের সাথে যে ছিল, ম্যাডাম আমি একটা
জাফর ভাইকে নিয়ে আমার নিজের ব্যক্তিগত অনুভূতিটা আমি যে আমাদের যে গত সংখ্যা যে গণস্বাস্থ্য পত্রিকাটা বের হয়েছে, এখানে একটা লেখা আছে আমার ছোট্ট, যদি আপনার একটু সময় থাকে তাহলে দেখে দেখবেন আর কি, মানে আমার অনুভূতিটা আমি ওখানে এক্সপ্রেস করেছি আর কি। ঠিক আছে। তো বজলু ভাই আমাকে বলেছিল লিখতে, কিন্তু আমি কেন জানি লিখতে পারি না, কয়েকবারই চেষ্টা করেছি। অনেক বড় হয়ে যাবে, আপনার তো মহাকাব্য হবে আসলে, আপনার মহাকাব্য। তো আমি দেখাতে খুবই পিছানো, যেটা উচিত না। নিজের জীবনই এখন লিখিনি, সবাই বলছে জীবনী লিখো। তো আমার ম্যাডাম আপনার কাছে জানতে চাওয়ার যে বিষয়টা আর কি, দুটো কিছু জিনিস আছে, মানে আমি আমার জিজ্ঞাসাগুলি আপনার কাছে রেখে যাই, আপনি আপনার মতো করে উত্তর দিয়েন। মানে প্রথমত হচ্ছে ব্যক্তি জাফরুল্লাহ, নেতা জাফরুল্লাহ এবং সংগঠক জাফরুল্লাহ, এই তিনজনের একটা ব্যাখ্যা আপনি বর্ণনা আপনি দিবেন একটু। দ্বিতীয়ত হচ্ছে আপনি নানান সময়ে একজন, আমি নিজেও মনে করি যে একটা শব্দ খুবই ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানে, যেমন কর্মী, যখন একটা মানদণ্ডে চলে আসে। তো আপনি গণস্বাস্থ্যের একজন নিবেদিত কর্মী ছিলেন, আছেন, এবং আমি বিশ্বাস করি আপনি বাকি জীবনও সেটাই থাকবেন। তো এখন যে প্রতিষ্ঠানগুলি হয়েছে আমাদের আছে আর কি, সেই প্রতিষ্ঠানগুলিতে নতুন সহকর্মী যখন আমরা নেই, তখন যদি আমরা এই গণস্বাস্থ্য কেন্দ্রে বা গণবিশ্ববিদ্যালয়ে তার আসবার কারণটা প্রথাগত না ভাবে বিশেষভাবে জানি, তাহলে বোধহয় ম্যাডাম একটু ভিন্ন চিত্র হতে পারে, যেটা আপনি বলছেন কনসেপ্ট পেপার পড়ার জন্য আর কি। এখন সেটা কেন, যেমন আমরা শিক্ষকরা এসে পড়বার আগে যদি আমরা আসবার আগেই জেনে আসি কোথায় যাচ্ছি আমি, আর আমরা যদি গণবিশ্ববিদ্যালয়ে যদি সেটা আগেই সিদ্ধান্ত নেয় যে আমরা আসলে যাদেরকে নিচ্ছি তাদের মানে চিন্তা চেতনাটা কি আছে, এটা একটা বিষয়, অনেক বড় প্রশ্ন। আর আমার মনে হয় তুমি বড় বড় প্রশ্ন করে ফেলেছ, এত উত্তর আগে ওগুলোরই দেই। সেটা হলো খুব শর্টে, ব্যক্তি জাফর ভাই নিজের পরিবারকে কোনো সময় অত সময় দেননি বা গুরুত্ব দেননি যতখানি উনি সমাজের সাধারণ মানুষকে একদম কি বলবো, এই যে দাইমাদের উনি হাতে ধরে ধরে শিখাইছেন কিভাবে, তারা সবই পারে কিন্তু তারা তো বিজ্ঞানটা জানে না, তাই না? তো সেগুলো শিখিয়েছেন। এই তারপরে উনি আমাদের সাথে যেটা আমরা বললাম, উনি সব জায়গায় সাব সেন্টার চর যেখানেই হোক সেগুলোতে চলে গেছেন। তারপরে তাকে দেখেছি যে আপনার তোমাদের এই যে সরকার থেকে রাজনৈতিক যেটা বলছো, সেটা প্রথমে কিন্তু জিয়াউর রহমানের সময় তাকে, আমি যেহেতু 76-এ জয়েন করেছি ওখানে, অনেকবার ওই যে বিশেষ করে যখন মেয়েরা 77-এ গেল ঢাকায় সাইকেলে করে, তখন কিন্তু এটা খুব আলোচিত, অনেক পেপারে এসছে। তখন উনি ওনাকে স্বাস্থ্যমন্ত্রী হতে বলেছিল। উনি বলছেন না, আমি তো আপনার অন্য মন্ত্রীদের সাথে করতে পারবো না। বলে না, আপনি স্যান্ডেল পরে, বলকে আমি তো স্যান্ডেল পরে চলি, স্যান্ডেল পরে এসেন, আপনি এই প্রোটোকল মানতে হয় না কাপড়ে। তাও উনি কিন্তু হতে চাননি। আবার দেখেছি যখন এরশাদ, সেও কিন্তু অনেকবার তাকে চেয়েছে, কিন্তু পরবর্তীতে মানে চাওয়া মানে আপনি যা চান সেইভাবে, কিন্তু উনি ওইভাবে বদ্ধ হয়ে যেতে চাননি। যেহেতু পিপুলস হেলথ মুভমেন্ট এবং পিপুলস হেলথের যে সারা, শুধু বাংলাদেশের না, এই উনি যে শেষ কথাটা বলেন, অনেক সাংবাদিকরা তার ওটা করেছে, ভিডিওতে দেখতে পাবে। উনি বলেন শেষে একদম মারা যাওয়ার কিছুদিন আগে, যখন হুইল চেয়ারে করে উনি চলছেন, যে আমি একটা সুন্দর পৃথিবী দেখতে চেয়েছিলাম। তো সেইটাই ওনারই ছিল, যে একটা জায়গায় একটা মন্ত্রী সবার মধ্যে হয়ে করার চেয়ে সারা বিশ্বকে
যে এরা সবখানেই ভালো মানুষ, খারাপ মানুষ, এবং এইরকম আন্তরিকভাবে চাচ্ছে যে সাধারণ মানুষের উন্নতি হোক আছে, এবং তাদেরই সাথে সংযুক্ত হয়ে উনি কিন্তু করে দেখিয়েছেন। আমরা যেটা বলি মডেল, শুধু মুখে না, শুধু বক্তৃতায় না, উনি শুধু করে করে দেখিয়েছেন এইভাবে এটা সম্ভব, এইভাবে শিক্ষা সম্ভব, এইভাবে এটা সম্ভব, রিক্সাওয়ালাদের এইভাবে দেওয়া যায়, মুভেবল অ্যাম্বুলেন্স করে সার্ভিস দেওয়া যায়, কার্ড সেই তখন থেকে কিন্তু 76-এই দেখেছি 2 টাকা করে মাসিক ইন্স্যুরেন্সে ফ্যামিলি কার্ড উনি সমাজকে সার্ভে করে ফেলেছিলেন। ওনার যে গণস্বাস্থ্যগুলো প্যারামেডিক সবাই এটা তো একলা করতে পারে না, উনি স্বপ্ন দেখেছেন, করিয়ে নিয়েছেন সবাইকে, যেহেতু উনি সাথে থাকতেন। তো এই যে কর্মী বাহিনী এটাই কিন্তু একটা বিরাট এবং তাদের উনি যেভাবে উনি নিজের মতে খুব শক্ত থাকতেন, যা কিছুই হোক, ভালো হোক খারাপ হোক, এটা বিপদ হবে, কিন্তু উনি যেটা মনে করতেন সেটাতে করতেন। সেখানে সরকার থেকে পরবর্তীতে অনেক রকম বাধা এসছে, কিন্তু উনি তাতে কিন্তু পিছিয়ে যাননি। এটা তার সবাই বলবে তাকে যারা চেনে। আর উনি খুব বকাবকি করতেন, কিন্তু কাউকে বিদায় করতেন না চাকরি থেকে। যত বক্ত মনে হতো তার চাকরি আরো পার্মানেন্ট হলো, এটা করতেন তাকে কারেকশন করার জন্য, এবং তার চারিপাশে যারা আছে তারাও জানি সেটাতে কারেকশন হয়ে যায়। আমরা তো সব মানুষ, আমরা তো আর একদম ফেরেশতা না যে উনি যা বলবেন সেটাই করে যাব। উনিও তো মানুষ, ওনারও আমি ভালো দিকগুলো বলছি, হয়তো আর একজন খারাপ দিকগুলো বলবে, কিন্তু একটা মানুষ যে 50 বছর যেগুলো করেছে সেইটাকে কিন্তু সম্মান দিতে হবে, চিন্তা করতে হবে। যে আজকে বলছে পুরো নতুন প্রজন্মকে সেটা বুঝতে হবে, তাকে করতে গেলে সমালোচনা সবাই করতে পারে, কিন্তু জাফরুল্লাহর মতো মানুষ আমরা সমাজে কয়জন পাবো বা ভবিষ্যতে পাবো সেটাও একটা ব্যাপার। তবে একদম তার এই যে নতুন প্রজন্ম তোমরা যেটা করছো, এই যে গ্রামের ডাক্তার, এই যে সংগঠনগুলো এভাবে যদি আগিয়ে যায় নিশ্চয়ই তৈরি হবে, হয়তো 100% না হোক, কিন্তু তারই 50% হোক, বা যদি 10%ও মানসিকভাবে তার এটাকে ধারণ করে এবং সেইভাবে সেবাটা দেয়, আমার মনে সেটাও অনেকখানি হবে এর জন্য। 3 নম্বর তুমি বললে কি জানি ব্যক্তি, আচ্ছা ব্যক্তি হিসাবে বললাম উনি খুব সাধারণ, খুব গরুর মাংস ভুনা খেতে পছন্দ করতেন, আর সোয়াবিন চা গরমে উনি সবসময় খাঁটি গরুর দুধ ঘন করে শর্করা ওইটা ওনার জন্য আলাদা রেখে দেওয়া হতো, ওইখানে উনি ওই সবসময় চা খেলে দেখলাম শর্ট দিয়ে ওনাকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু উনি গণ বিশ্ববিদ্যালয় হুইল চেয়ারেও যখন এসছে উনি বলছেন কাজল বা অন্য এই ঠান্ডা পানি দাও আর চা দাও, চা মানে গরুর দুধ না হলে খাবেন না। এরকম কিছু ছিল। উনি খুব খাওয়া দাওয়া পছন্দ করতেন। আর বলবো যে ওনার কোনো সময় ঘুমাতে দেখতাম না, দেখতাম উনি ঝিমাচ্ছেন। আমাদের এখন যে সূচনার ওইখানে যে বসার একটু চেয়ার আছে ওখানে উনি গাড়িতে যখন বসতেন নিজে সবসময় ড্রাইভারের পাশে বসতেন, ঘুমাতেন। কিন্তু আমরা যদি পিছ থেকে মানে টিম ধরে হয়তো আমরা কোথাও যাচ্ছি পিছে, তখন আমরা যদি কোনো আলোচনা করি, কেন উনি তো ঘুমিয়ে আছেন, হট করে উত্তর দিত, তার মানে উনি ঘুমিয়ে থাকলেও উনি কিন্তু কান খাড়া থাকতো। তো এই একটা জিনিস ওনাকে দেখেছি, উনি কিন্তু খুব কাজের সময় ব্যস্ত থাকতে পারতো, করতে পারতো, কিন্তু খুব কম ঘুমাতেন। ওনাকে বিছনায় যেয়ে ঘুমাতে খুব কম দেখেছি। 3 নম্বর হলো যে উনি সাধারণ মানুষ সবার সাথে, এই যে উনি হয়তো শ্রীপুর যাবে বা কোথাও যাবে বা চরফ্যাশন যাবে, এই মাঝখানে থেমে সাধারণ চায়ের দোকানে বসে তাদের সাথে আশেপাশে লোকজন জড়ো হয়ে যায়। শেষের দিকে তো তাকে টকশোয়ের জন্য সবাই চেনে সাধারণ মানুষ, তখন উনি তাদের সাথে বসে চা খাচ্ছে, গল্প করছে। এটা যে সাধারণ মানুষের সাথে যুক্ত থাকা, তার কাছে কেউ অ্যাপয়েন্টমেন্ট করে তার অফিসে যে তার সাথে দেখা করতে হতো না, তাকে সব জায়গাতেই পাওয়া যেত। আর একটা জিনিস হলো যে তার ব্যক্তিগত জীবনে তার বাপ মা খুব ভালো ছিলেন। এই প্যারামেডিকরা প্রথম দিকে আমরা যখন ছিলাম তখন খাওয়া দাওয়ার খুব অভাব ছিল, তখন ওনার বাসাতে গেলে ওনার মা
যা আছে তাই খেতে দিতেন। এটা খুবই আন্তরিক ছিলেন। ওনার বাবাও খুব ভালো ছিলেন। এই প্রথম দিকের যারা গণস্বাস্থ্যের আছে কর্মী টর্মী, তারা সবাই বলবে যে ওনার আচ্ছা, আরেকটা জিনিস ছিল ওনার, যেটা হলো যে উনি কোনো সময় নিজের আত্মীয় স্বজন কাউকে এই গণস্বাস্থ্যের গণবিশ্ববিদ্যালয় বা এদের মধ্যে ঢুকাননি। আরেকটা যেটা বললাম যে উনি ওই পরের প্রশ্নের সাথে যে কেন কনসেপ্ট পেপার আগে পড়িয়ে নেয়। এখন দেখো, যখন গণস্বাস্থ্যে ছিলেন আমাদের এগ্রিকালচারের তখন একজন ইঞ্জিনিয়ার হবে, অ্যাগ্রো ইঞ্জিনিয়ার। তখন এখন জিকেটি শফিক বলি, সে ওই যে অর্গানাইজেশন গণস্বাস্থ্য থেকে চলে যাওয়ার পর করেছে জিকেটি। তো ওই ইঞ্জিনিয়াররা যখন ইন্টারভিউ দিতে আসলো তখন দেখা গেল জাফর ভাই বললো ওই যারা কৃষি কর্মী তাদের সাথে পাঠিয়ে দিল, দিয়ে ওই সব মাটিতে গর্ত করা আছে আর নারকেল গাছের চারা, তো সবাই লাগাবে। নারকেল চারা লাগাতে হলে আগে একটু লবণ দিতে হয়, এসে এইসব জানে কিনা। তো ওইখান থেকে তখন সিলেক্ট করা হলো। তো ওইভাবে আগে নেওয়া হতো। কিন্তু গণবিশ্ববিদ্যালয় যখন হলো, এই যে ইউজিসি নিয়ম, মেডিকেল কলেজ যখন হলো, বিএমডিসি নিয়ম, এই নিয়মের মধ্যে পড়ে তখন তোমাকে যে শিক্ষক নিতে হবে, তোমার ডিপার্টমেন্ট খোলা হয়েছে, সেখানে তো ওই বাঁচতে পারবা না। যে ভালো শিক্ষক পাওয়াই তো মুশকিল, কারণ তারা শহর থেকে আসবে না। তো তুমি তাকে আবার কনসেপ্ট পেপার পড়িয়ে নিয়ে আসবা, এইটা হলে তুমি করতে পারবে না। সেই জন্য কম্প্রোমাইজ করতে হয়েছে। তোমার শিক্ষক নেওয়া থেকে আরম্ভ করে ছাত্রছাত্রীদের আগে পরীক্ষা দিয়ে নিতে হতো, যেন 300-400 মেডিকেল কলেজের জন্য অ্যাডমিশন টেস্ট দিত। এবং ভাইভাতে কি হতো, বোর্ড, সেই বোর্ডে মেয়ে, ওই ইউনিয়নের মেয়ে সদস্য যে সে থাকতো, এই প্রকাশনা থেকে একজন থাকতো, মেডিকেল কলেজের থাকতো, তারপরে তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এক একটা এসে থাকতেন, ভাইভা নিত। এই গ্রামে যে তুমি কি করবা, তোমার কি এই মুখস্থ আছে না, আমি গণসভা করতো, আমি এই করব, আমি গ্রামে পাশ করার পরে আর খবর নাই, সেটা কিন্তু না, দেখে বুঝে এভাবে নেওয়া হতো। যেহেতু পরবর্তীতে কি হলো, তোমার সব সময় এইটা কিন্তু গণস্বাস্থ্য তার নিয়মটাকে এই আমাদের সরকারের যে নিয়ম, সরকার বলতে আমি বলবো সব সংগঠনের, ফার্মাসিউটিক্যালের এই গণস্বাস্থ্য যে মেডিকেল কলেজ ধরো, তাকে বিএমডিসি কারিকুলাম, আমাদের পরে করতে হলো যে বিএমডিসি কারিকুলাম আমরা মানবো, তারপরে আমরা বাকিটা আমাদের দেশে রাখবো। এই যে এখন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে গেছে। তো কোনো সময় যেতে চাইনি কেন, এই জন্য আমাদের বিএমডিসি থেকে কাজ করতে দিত না, যে আপনারা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার, পাবলিক বিশ্ববিদ্যালয় আন্ডারে আসেন। তারপরে তোমার এই যে গণবিশ্ববিদ্যালয়ের উপর চাপ, যে মেডিকেল কলেজ যদি থাকে তাহলে আমরা আপনাদের দিব না। তো এই জন্য মেডিকেল কলেজ গণবিশ্ববিদ্যালয় অনেক কিছু সাফার করেছে, যে সুবিধাগুলো পায়নি। তো ওই জন্য বাধ্য হয়ে যে তোমার ওইভাবে মানুষ পাওয়া বা করা সম্ভব হয়নি, বাধ্য হয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যেতে হয়েছে। তো একটা জিনিস ভালো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5-6 জন আর আমাদের গণস্বাস্থ্য এবং গণ মেডিকেল কলেজের সবাইকে নিয়ে 6 জন, এই ট্রাস্টে নিয়ে একটা গভর্নিং বডি, সব মেডিকেল যারা প্রাইভেট কিন্তু পাবলিকের আন্ডারে গিয়েছে তাদের এই গভর্নিং বডি করতে হয়। তো সেই গভর্নিং বডির চেয়ারম্যান আমি। তো ওইখানে যেদিন প্রথম গভর্নিং বডির মিটিং হয়, আমি বলে নিয়েছি যে আমাদের আপনাদের এটা এই যে 1 মাস করে যে গ্রামে থাকে 3 বার বছরে যায়, এটা কিন্তু মেনে নিতে হবে, যেহেতু এটা আমরা বছরের পর বছর করে এসেছি। তখন ওনারা বললেন যে বিএমডিসির কারিকুলামের যত আওয়ার্স সেটা যদি কমপ্লিট করে তারপরে আপনারা ওটা করতে পারেন, করবেন। অতএব তারা এটা কিন্তু দিয়ে দিয়েছে। তার মানে আমাদের ওই গ্রামে যাওয়া করা ওটা আমরা চালাতে পারবো। কিন্তু এগুলো অনেক বাধা পেরিয়ে পেরিয়ে তোমরা জানবে, আমি এখানে আর বলতে চাই না। তো অতএব আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। অনেক শুনলাম, আসলে প্রশ্ন করার আগে আপনি আমাদেরকে সব উত্তরগুলো দিয়ে ফেলছেন।
তো আমরা আজকে আবার অনুষ্ঠানের একেবারে শেষের দিকেও চলে আসছি। আমাদের সাথে আরো দুইজন অতিথি আছে, আমরা এই মুহূর্তে একটু তাদের কাছে চলে যাব। আমি এই পর্যায়ে অনুরোধ করব লাবণ্য তরফদারকে। লাবণ্য তরফদার, আপনি শুনছিলেন যে একটা স্বপ্ন নিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আসা এবং তারপর সমাজকে গড়ে তোলার জন্য, গ্রামকে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, সেইখানে নারীদেরকে যে অগ্রাধিকার দেয়া, ম্যাম সব কথাগুলোই নিয়ে আসছেন ধাপে ধাপে। তো আপনাদের কাছে কি মনে হয়, আপনারা তো এই প্রজন্মের একজন এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মানে হাতে তৈরি যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। ম্যামের কথাগুলো আমি আসলে মন্ত্রমুগ্ধের মধ্যে শুনতেছিলাম যে কিভাবে হচ্ছে এই গণবিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে, স্যার জাফরুল্লাহ চৌধুরী কিভাবে মানে এই জিনিসটা করেছেন, সবকিছু শুনেই মানে আমি একদম মানে আমার কাছে মনে হচ্ছে যে স্যারের এই কাজটার জন্য আজকে আমরা নারীরা হচ্ছে অনেকটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে পারতেছি। স্যার যদি হচ্ছে নারীদেরকে অগ্রাধিকার না দিতেন, আমার মনে হয় যে আমরা আরো অনেক পিছনে থাকতাম। স্যারের জন্যই হচ্ছে আমরা এখন আরেকটু সামনের দিকে চলে আসতে পারছি বা আমরা হচ্ছে অনেক কিছু সুযোগ পাইতেছি। আচ্ছা, গণস্বাস্থ্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে কসমেটিক ব্যবহারকে আপনার পেট্রোনাইজ না করা, উৎসাহ প্রদান না করা। তো আপনি তো একজন মেয়ে, আপনি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে কসমেটিক কি আসলে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় জিনিস? খুবই প্রয়োজনীয় সেটা বলবো না, আবার একদম অপ্রয়োজনীয় তাও বলবো না, কিন্তু আমাদের এখানে যে নিয়মটা চালু আছে সেই জিনিসটা একদমই ঠিক আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসার সময় আমার মনে হয় একটা মার্জিত ভাবে আসাই ভালো। তো আমার মতে যে এখানে অতিরিক্ত প্রসাধনী ইউজ না করাটাই ভালো। মানে মার্জিতর পিছনেও কিন্তু একটা কারণ আছে। এই কসমেটিক গুলো অনেক ক্ষেত্রে স্কিন ক্যান্সার এবং বিভিন্ন ক্যান্সারের একটা ইন্ডিকেটর হিসেবে, সরি ইন্ডিকেটর না, ইনডিউসার হিসেবে কাজ করে। এইগুলো ক্যান্সারকে সূচনা করে দিতে পারে আপনার দেহে। তো একটা মানুষকে সুস্থ রাখার জন্য এবং অপচয় রোধ করার জন্য গণস্বাস্থ্যের এই যে অভিনব একটা পদ্ধতি, এইটা কিভাবে দেখেন? এখন আমি একটা কথা বলছি, ও যে বললো না যে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আসলেই সেটা না, গণস্বাস্থ্য গণবিশ্ববিদ্যালয় সব জায়গাতেই ওটা। এবং আমাদের ধূমপান এবং পান এগুলো সব কিন্তু উনি বাধা দিয়েছেন, এবং উনি অ্যাডভার্টাইজে যখন শিক্ষক নিয়েছেন বা কর্মী নিয়েছেন, মানে পান যে খায় আর যারা ধূমপান করে তারা যেন অ্যাপ্লাই না করে, ছাত্রছাত্রীদেরও বলা হয়েছে। তো এইটা হলো এতখানি হরমোনাল করে, লিপস্টিকটা অ্যাবজর্ব হয় যে জিনিস দিয়ে তৈরি করা, আমরা অনেক সময় হালাল বলিয়েই করি, কিন্তু এগুলো তখন করি যখন আমরা দেখাতে চাই যে আমি খুব মানি, কিন্তু আসলে এই সবগুলোর মধ্যেও কিন্তু কসমেটিকের মধ্যেও ওসব জিনিস পচা এই যে চর্বি টর্বি আছে। 2 নম্বর হলো উনি কিন্তু আরেকটা করতেন যে হাঁটতে হবে, হেঁটে উপরে উঠতে হবে। গেট থেকে আগে ছেলে মেয়েরা সব রিক্সা নিয়ে, ওই নতুন বড় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আগে যেটা ছিল গণস্বাস্থ্যের মধ্যে সেটা না, তো ওইখানে গেট থেকে রিক্সা ছেড়ে হেঁটে যাবে। তো সবাই একটু ছিল, বিশেষ করে মেয়েরা, যে এইটুকু হাঁটতে হবে কেন, রিক্সা গেলেই তো পারে। তো ওইটা হলো যে হাঁটতে হবে, তুমি তো বয়স কত, 20 বছর 21 বছর বয়স, হাঁটবা, এই জন্য গেট থেকে ভিতরে হেঁটে যেতে হবে। তো সবকিছুরই কিন্তু একটা স্বাস্থ্যগত কারণ ছিল, কিন্তু সেটা অনেকে বুঝতে পারেনি। তো এখন আরেকটা জিনিস দেখতে হবে, এই যে কসমেটিক, এখন এত খারাপ অবস্থা, যারা গরিব তারা তো অত দামিটা কিনতেও পারে না, তারা এই রং টং হেনা তেনা এগুলো ব্যবহার করে। আজকে মিডিয়া দেখো যে বোম্বের হিসাবে কাপড় পরে, লিপস্টিক দেয়, এবং আজকে বিয়ে বাড়ি বলো, হলুদ বাড়ি বলো, সব বোম্বের সিনেমার মতো, তাই না আমাদের? তো এইগুলো তো না, আসল জীবন কিন্তু এটা না। তুমি স্বাস্থ্য সুন্দর সুস্থ থাকবা। আরেকটা জিনিস বলি, তখন কিন্তু সেই 70-এর যুগে সবাই বলতো, আমরা যেসব জায়গাতে যেতাম গণস্বাস্থ্যের প্যারামেডিক মেয়েরা যেখানে যেত, সবাই বলতো কি যে এদের দেখলেই, সবাই না, যারা বুঝতে পারতো, আমাদের তখন কিন্তু বাইরের বিদেশ থেকে অনেক ভলেন্টিয়ার ছিল, প্যাথোলজিতে অস্ট্রেলিয়ান জজ ছিল, এরা শিখাইছে, এক্স রেতে ছিল অস্ট্রেলিয়ান, তারপরে আমেরিকান, এরকম অনেক। তারা বলতো যে গণস্বাস্থ্যের মেয়েদের দেখলে চেনা যায়, তো আত্মনির্ভর, মা তার মুখে
ফুটে ওঠে। তো তুমি তো সুন্দর, আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমার ওই রং চং মেখে সুন্দর হওয়ার দরকার নাই। তুমি যদি সত্যি তোমার মুখের মধ্যে সৎভাবে সুন্দরভাবে চলো, স্বাস্থ্য যদি তোমার ভালো থাকে, তোমার মতো সুন্দর কিন্তু আর কেউ নাই, এইটা বুঝতে হবে। আর এই যে ব্যবসায়িক ধারাটা, এই যে কসমেটিক্সের, এই যে বললাম যে বোম্বে বা কলকাতার এসব দেখে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, তাই না? হলুদ মাখতো আগে বিয়ের আগে, এই করতো, এখন কিন্তু সেগুলো না, সব কিনা, তাই না? আগে পেটে মেহেন্দি বাটতো দিত। তো এই দিক দিয়ে দেখতে হবে। আমি ওই যে তুমি বললা না, এখন যদি তাকাইয়া দেখো কত পার্লার খুলেছে যে তোমার হেজাব পরাবে, তাই না? মানে কত রকম, এগুলো তো ব্যবসা। হ্যাঁ, তুমি তোমার দেখা দেখি গ্রামের মেয়ে সুন্দর করে বর্ণনা করার জন্য। আচ্ছা, অন্যদিকে যাও, আর কি সময় চলে যাচ্ছে, একজন বাকি আছে। এই পর্যায়ে আমি একটু সজল সিংহর কাছে চলে যাব। সজল সিংহ, আপনি শুনছিলেন আমাদেরকে তো? জি, আমি শুনলেন যে একজন বড় ভাই এবং সর্বজন স্বীকৃত, তার প্রতিষ্ঠানে তিনি স্যার বলাটাকে পছন্দ করতেন না, তিনি পছন্দ করতেন বড় ভাই বলে ডাকা। আমাদের শহীদ মল্লিক স্যার তার লেখায় লিখছিলেন যে বড় ভাই যিনি শাসন করেন, তিরস্কার করেন, কিন্তু কখনো বহিষ্কার করেন না। তো আমরা তারই প্রতিফলন কিন্তু দেখতে পেয়েছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের আচরণে, তার জীবনে, এগুলো আমরা দেখতে পেয়েছি। এবং তার সাথে যে তার সহকর্মীদের যে সম্পর্ক, এটাও আমরা দেখতে পেয়েছি। তো আপনি তো এই প্রজন্মের একজন মানুষ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে আপনারা আসলে কি শেখেন বা কোন বিষয়টা গ্রহণ করেন আর কি, একটু যদি আমাকে সংক্ষেপে বলেন। আসলে আমি গণবিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি গণবিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 5 বছর যাবৎ পড়ালেখা করছি। প্রথম সময়ে এসে যখন ভর্তি হই, এ পর্যায়ে আমি গণবিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে যুক্ত ছিলাম এবং অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সাথে যুক্ত ছিলাম। যে সময়ে আমরা স্যার আর কি সুস্থ ছিলেন। স্যার আমি পরের দিকে যখন দেখি 2019 সালের দিকে, তখন স্যার অনেকটাই সুস্থ ছিলেন এবং 20 সালের দিকে সুস্থ ছিলেন। তখন আমরা স্যারকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছি এবং সাংবাদিক সমিতির সাথে যেহেতু ছিলাম, সেহেতু বিভিন্ন সময় স্যারকে নিয়ে কাজ করছি, নিউজ সংগ্রহ করছি। এই সময় আমি স্যারের সান্নিধ্যে এসেছি বহুবার। তো এই সময় আমি স্যারকে দেখে যতটা দেখতে পেরেছি এবং তার বিষয়গুলো দেখছি, আমি ওই সময় পত্রিকায় এবং বিভিন্ন বিষয়ে তাকে নিয়ে লেখা হইতো এবং আমরা সরাসরি স্যারের মুখের থেকেও শুনছি, তার সরাসরি কথাও আমরা শুনছি। সেই দিক থেকে বলতে গেলে স্যার সবসময় চেয়েছেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে, মানুষের দরিদ্র মানুষের পাশে তিনি সবসময় থাকতে চেয়েছেন এবং নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় কাজ করে গেছেন। এবং সমাজের স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটা বিষয় হচ্ছে তার প্রধান কারণ ছিল, এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান কারণ ছিল। এবং এই গণবিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্য কেন্দ্র, এই দুই ধারাবাহিকতায় তিনি প্রতিষ্ঠা করছেন এবং কাজ করে গেছেন, এটাই আর কি বলতে চাই। এবং গণবিশ্ববিদ্যালয়ের যে তিনি যে ধারাটা রেখেছেন আর কি, সেই ধারাটা যদি ওইভাবে চলতে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু হয়। কিন্তু বর্তমান সময়ে এসে কিছুটা পরিবর্তন হচ্ছে, এটা আসলে আমাদের ঠিক করা উচিত আমাদেরই, যেহেতু স্যারের আমরা পরবর্তী সূত্রধর হিসেবে কাজ করছি, সেহেতু আমাদের এই বিষয়গুলো আমাদের কাজ করা উচিত। এবং স্যারের যে অগ্রযাত্রা বা অনুপ্রেরণা আমাদের যেগুলো দিয়ে গেছেন স্যার, এটা এগিয়ে নিয়ে যায় আমাদের মূল কাজ বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে আমাদের শহীদ মল্লিক স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি তো শুনলেন এবং আপনার কি মনে হয় যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের যে আদর্শ এবং যে চিন্তা চেতনা, লিঙ্গ বৈষম্যহীন সমাজের যে চিন্তা, সেই সমাজের জন্য তো সৈনিক দরকার, সেই সৈনিক গড়ে তুলতে বর্তমান গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণবিশ্ববিদ্যালয় কতটা তৎপর? এটা একটু, এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য একটু কঠিন, কারণ হচ্ছে আমি তো জাফর ভাইকে আমি চিনি ছোট সময় থেকেই। আমি যেহেতু সবারই বড় হয়েছি,
কারণ আমি ইনফ্যাক্ট জাফর ভাইকে তার কাজের মাধ্যমে চিনি হচ্ছে সেই ছোট সময় থেকে, যখন ওই যে ম্যাডাম যেটা বললেন যে গণস্বাস্থ্যের কর্মীরা গ্রামে সাইকেল নিয়ে যেতেন, তো আমি ওই সব গ্রামের থেকে বড় হয়েছি বলে জানি যে জাফরুল্লাহকে। আর 4 বছর, তবে আমি যে জিনিসটা বুঝতে পারছি বা আমার যেটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা গণ বিশ্ববিদ্যালয়ে কাজ করে, যে জাফর ভাই যেভাবে গণপাঠশালা থেকে গণবিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, সেখানে এই যাত্রার জন্য যেই পরিমাণের মানে ড্রাইভার দরকার, আসলে সেই ড্রাইভার বোধহয় এখন ড্রাইভিং সিটের ড্রাইভারদের জন্য যেই পরিমাণের দক্ষতা দরকার, আসলে দক্ষতা আমি বলবো যে স্বপ্নটা বোঝা আর কি। যেমন একটা প্রতিষ্ঠান তো চলেই, যেটা ম্যাডাম বললেন পরিষ্কারভাবে যে জাফর ভাই তো তার প্রতিষ্ঠানে অন্য যে প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে আছে সেরকমগুলি করেননি একেবারেই, যেটা আমি আবার অন্য লেখায় বলার চেষ্টা করেছি, যে উনি চিন্তা করতেন যে সমাজে প্রতিষ্ঠানের দরকার হবে না যদি সমাজটা সবার হয়, সাম্যিক হয়। তো সেই জায়গা থেকে তো আসলে আমাদের এই চিন্তার মানুষ তৈরি করতে গেলে চিন্তাশীল লোক দরকার আসলে। এখন আমি আমার অভিজ্ঞতা বলে যে গণবিশ্ববিদ্যালয়ের এখনকার আমরা যারা আছি তারা মোস্টলি চাকরি করতে আসছি, আর জাফর ভাই যে বিশ্ববিদ্যালয় করিয়েছেন সেটা একটা শিক্ষা পুরো নির্মাণের জন্য তৈরি করেছেন, যেটা ম্যাডাম আমার চেয়ে ভালো জানেন, নিজেও চিন্তা করেন। তো আমি বলবো যে আসলে হয়তো ম্যাডামের কাছে আমার এই প্রশ্ন থাকবেই যে এই জাফর ভাইয়ের যে স্বপ্নের যে শিক্ষা ব্যবস্থা তৈরি করবার জন্য অবশ্যই আমরা সামাজিক নিয়ম, রাষ্ট্রীয় নিয়ম মানব, কিন্তু সমাজ পুনর্নির্মাণে তো নতুন জ্ঞান লাগবে। সেই জ্ঞানের অন্তরায় যেটা হচ্ছে আসলে, তো এখন গণবিশ্ববিদ্যালয়ের সাথে আমি দেখি না যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো তফাৎ আছে আসলে। আশা করছি খুবই হয়তো ম্যাডাম আছেন, ওনারা চিন্তা করবেন যে কিভাবে মানে এই ব্যতিক্রম যে একটা শব্দ আমাদের আছে আসলে, সেই ব্যতিক্রমটাকে কার্যে রূপান্তর করা যায়। তবে এখন আমার কাছে মনে হয়, তবে অসম্ভব না, আমি বিশ্বাস করি গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অবশ্যই তার স্বপ্নের জায়গায় যাবে। আমি বিশ্বাস করি এটা আমি যেহেতু আমি ওই ওনার আদর্শের সাথে আমার চিন্তা আছে, আমি বিশ্বাস করি যেহেতু বিশ্বাস করতেন সমাজ বদলায়, অতএব অবশ্যই গণবিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট লক্ষ্যে যাবে এবং তার ড্রাইভিং সিটে অবশ্যই জাফর উল্লাহর স্বপ্ন, চিন্তার, আদর্শের লোক আসবে, আমি আশা করি আর কি। সময়ের বিষয়, আসলে সময় এটা আসবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমরা আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর লাইলা পারভিন বানু ম্যামের কাছে আবারও চলে যাচ্ছি। ম্যাম, আপনি একটু খুব সংক্ষেপে আমাদের এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলবেন, আর যদি চান আমাদের শহীদ মল্লিক স্যার কিছু প্রশ্ন করেছেন সেই উত্তরগুলো সংক্ষেপে দিয়ে আপনার কথা বলার মাধ্যমে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করবো আর কি। ধন্যবাদ। আমি শুধু বলতে চাচ্ছি যে এই যে নূতন প্রজন্ম তার মননে আনতে হলে সেখান থেকেই ড্রাইভার দরকার। কারণ হলো যারা গত 50 বছর 25 বছর তার সাথে ছিল এবং কাজ করে তারা তাদেরটা দিয়ে দিয়েছে, এখন নূতন প্রজন্ম, এখন সারা পৃথিবী খুবই ছোট, তাই না? এবং এই পৃথিবী আজকে পরিবেশের এমন ক্ষতিকর অবস্থায় আছে, আগুন কিন্তু লেগে গেছে, কিন্তু আগুন নিভানোর জন্য যে পানির ব্যবস্থা করতে হবে বা নিভানোর ব্যবস্থা, সেগুলো কিন্তু এই নতুন প্রজন্মকে করতে হবে। তা আমি যেটা শহীদ মল্লিককে বলতে চাচ্ছি যে এই পুরা বাংলাদেশের এখন যে অবস্থা, তাকে কিন্তু এই সৎভাবে যারা চিন্তা করে, ভালোভাবে চিন্তা করে, এবং তারাই কিন্তু পারবে। এই একটা মাটি যখন কাঁচা থাকে তাকে তৈরি করা যায়। অতএব এখন নতুন যারা আছে আমি তাদের উপরে ভরসা করি, তাদের আমি সত্যি আশা করি যে তারা পারবে।
আর একটা কথা আগেও বলেছি, 100% না পারো, 1 লাখ তো সব পারবে না, কিন্তু কারোর 25%, কারোর 50%, কারোর 23%, সব নিয়ে তখন যদি তারা একসাথে করে তাহলে একটা সমাজকে পরিবর্তন করতে পারবে বা একটা বিশ্বকে আগিয়ে আনতে পারবে, এটাই আমার আশা। আর আমাদের সব সময় চিন্তা করতে হবে পুরা পৃথিবী নিয়ে, আমাদের রাজনৈতিক অবস্থা নিয়ে, নিজের অধিকার নিয়ে, সাধারণ মানুষের অধিকার নিয়ে। এইটা যদি আমরা না করতে পারি, তা যত ব্যবসার দিকে যাব, যত এখন একদম ব্যবসা, ব্যবসা ছাড়া আর কিছু নাই, টাকা ছাড়া কিছু নাই, মানুষ কোথায় গেলে একটা পাথর মতো হয়ে গেছে, তার কোনো জীবন, তার পরিবেশ কিচ্ছু নাই, শুধু মানুষ কেন, আমাদের জীবজন্তুর কথাও চিন্তা করতে হবে, নাহলে আমরা পরিবেশ বাঁচাতে পারবো না। তো আমি সবার কাছে এইটাই বলবো, অবশ্য তোমরা যারা দেখছিল এই আজকে, তাদেরও প্রশ্ন দু একটা নিতে পারতে, তবে এর পরবর্তীতে সেটা করবে। আর আমি বলি সবাইকে ধন্যবাদ, সবার মধ্যে ভালোটা আছে, আল্লাহ আমাদের তৈরি করেছেন ভালো দিয়ে খারাপ দিয়ে, এখন আমি ভালোটাকে আগিয়ে নিব, ভালোটাকে চিন্তা করব, এটাই কিন্তু আমাদের হওয়া উচিত। সেটা আমি নতুন প্রজন্মকে বলি, তুমি তোমাকে চেনো, তুমি তোমার চারিপাশটা চেনো, তারপরে তুমি করো কি করবে। ধন্যবাদ সবাইকে। আর কিছু বললে? অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। জি, তো আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, এতক্ষণ আমাদেরকে যারা শুনছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ ম্যাম আপনাকে, এবং ধন্যবাদ স্যার এবং সজল সিংহ এবং লাবণ্য তরফদারকে। আমরা আবারও কোনো পর্বে আবার সবাই যুক্ত হবো সেই আশা ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে। সজল, লাবণ্য, ধন্যবাদ, ভালো থাকবে।